নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাঁঝবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমরা বোলপুর ভারত সেবাশ্রম সংঘে বেড়াতে যাব, আর কিভাবে যাব স্টেশন থেকে সেটাই আপনাদের আজকে বলবো। বোলপুর স্টেশন থেকে মাত্র 4-4.5 কিলোমিটার মতন, কিন্তু তার আগে চলুন আপনাদের স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই। বোলপুর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি, আর যেদিকেই তাকাই একদম সবুজের সমারোহ চোখে পড়ে। আর সেই সবুজের মাঝে মাঝে উঁকি দিচ্ছিল লাল কৃষ্ণচূড়াও, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা। আর স্টেশনের মধ্যে যখন ঢুকলাম তখন দেখছি যে স্টেশনের দেয়ালে খুব সুন্দর সুন্দর কিন্তু দেয়াল চিত্র আঁকা রয়েছে। এখানে যেমন একজন কিছু একটা বাজাচ্ছে, এখানে রাধাকৃষ্ণের, এখানে একটা গ্রাম্য মেয়ের ছবি, চলুন আরও কিছু আছে, এখানে আদিবাসী মেয়েরা নাচ করছে, তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি কিন্তু দেয়ালের আঁকা রয়েছে। চলুন দেখি। আর সেই সঙ্গে আঁকা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি না আঁকা থাকলে হয়? এটা তো তারই জায়গা। চলুন এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোই, আর সেই সঙ্গে যে ছবিগুলো দেয়ালে আঁকা আছে সেগুলো দেখতে দেখতে আমরা বাইরে বেরিয়ে যাই। দেখুন এখানে আবার আমাদের ভারতের ম্যাপের ছবিও আঁকা রয়েছে। আর এই ছবিটা কিসের বলুন তো? নিশ্চয়ই আপনারাও জানেন, বসন্ত উৎসবের ছবি। আর এখানে রয়েছে রবীন্দ্রনাথের একটা ছবি। আর ছবিগুলো দেখতে দেখতে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে নিয়েছি। টোটোতে এক একজনের মাথা পিছু ভাড়া খুব বেশি হলে 30 থেকে 35 টাকা নেবে এক একজনের। আর দূরত্বটা ওই আগে বললাম 4-4.5 কিলোমিটার মতন। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তাটায় অত কোলাহল ছিল না, বেশি গাড়ি ঘোড়াও কিন্তু ছিল না, ভালোই লাগছিল রাস্তা দিয়ে যেতে। আর রাস্তায় যেতে যেতে এই যে উপরি পাওনা লাল কৃষ্ণচূড়া যেন রাস্তার শোভাটাকে আরও 100 গুণ বাড়িয়ে দিচ্ছিল। রাস্তার দুপাশ দেখতে দেখতে আমরা মুলুকে ঢুকে গেছি। আর দেখুন আদিবাসী মেয়েরা রাস্তার দুধারে বসে আছে। এসব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘের গেটের সামনে। চলুন এবার ভেতরে যাই, কিন্তু ভেতরে যাওয়ার আগে আরও একবার গেটটা ভালো করে দেখে নিই। সবুজের মধ্যে এই আশ্রম সত্যিই মনোরম। আর গেটের চারিদিকে দেখুন বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। চলুন এবার ভেতরে যাই। ভেতরে ঢুকেই আমরা প্রথমেই যাব গুরু মহারাজের যে মেন মন্দির, সেই মন্দিরে গিয়ে গুরু মহারাজকে দর্শন প্রণাম করে তারপরে বাকি দিকগুলো আমরা যাব। চলুন যাই। চলে এসেছি মন্দিরের সামনে। সামনে থেকে দেখুন মন্দিরটাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা আস্তে আস্তে চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে গুরু মহারাজকে দর্শন করি। কিন্তু ভেতরে ঢোকার আগেই মন্দিরটাকে আরেকটু কাছ থেকে আপনাদের দেখাই যে কারুকার্যগুলো কত সুন্দর। এখানে একটা নটরাজের মূর্তি আছে, আর ঠিক তার নিচে একটা ছবি করে দেওয়া আছে মূর্তির মধ্যে, যে সাঁওতাল আদিবাসী মেয়েরা এখানটায় নৃত্য করছে। আমরা প্রত্যেকেই জানি যে বীরভূম, বর্ধমান এসব দিকে আদিবাসীদের বাস, তাদেরই একটা চেনা পরিচিত ছবি এখানটায় তুলে ধরা হয়েছে। আর তারপরে আমরা চলে এসেছি গুরু মহারাজের মন্দিরে। এখানে গুরু মহারাজকে প্রণাম ও দর্শন সেরে আমরা পাশের যে মন্দিরটা আছে সেখানে যাব। চলুন, সেখানে একটা মায়ের মূর্তি, দুর্গা মায়ের মূর্তি রয়েছে, আর সেই সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, অপূর্ব সেই মূর্তি। আর এই দুর্গা মূর্তির ঠিক মাথার ওপরেই রয়েছে মায়েরই একটা বড় মূর্তি, দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে। আর দুর্গা মায়ের এই মূর্তি আমরা শুধুমাত্র আশ্বিন মাসে দেখতে পাই, কিন্তু এখানে যদি আসেন তাহলে কিন্তু সবসময়ই মায়ের এই মূর্তি আপনারা দেখতে পাবেন। আর মন্দিরের বারান্দা থেকে গোটা ক্যাম্পাসটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দির ঠিক বাঁ পাশে রয়েছে অফিস, তার পাশে রয়েছে ছাত্রাবাস, আর সামনে যে বিল্ডিংটা সেটাও একটা ধর্মশালা, আর এই যে ডান পাশের যেটা একটা ধর্মশালা আর একটা
কলেজ। মন্দিরের ঠিক বাঁ পাশেই যে বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে অফিস স্টাফদের জন্য রুম। ঠিক তার পাশেই রয়েছে এখানকার যে লাইব্রেরি, সেই লাইব্রেরিটা। আর লাইব্রেরির পাশেই রয়েছে এখানকার বিদ্যালয়। বিদ্যালয়ের ওপরেই দেখুন বিদ্যালয়ের নামটি লেখা আছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। এই বিদ্যালয়ে আদিবাসী যে ছেলেরা তারা এখানটায় পড়াশোনা করে, তারা অবশ্যই আবাসিক, এখানে থেকে তারা পড়াশোনা করে। আর এই বিদ্যালয়ের সামনে রয়েছে একটা খুব সুন্দর খেলার মাঠ। আপনাদের বলে রাখি, গোটা ক্যাম্পাসটায় 3টে খেলার মাঠ রয়েছে, তার মধ্যে এটা একটি। আর মন্দিরের সামনে একটি বিশাল বড় মাঠ, আর এই মাঠের ঠিক বিপরীতে রয়েছে আরেকটি বড় খেলার মাঠ। এই মাঠের ঠিক পাশে রয়েছে ধর্মশালা। এখানে খুব কম খরচে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই ধর্মশালাটিতে থাকার জন্য একদিনের রুম রেন্ট পড়বে 600 টাকা, আর একবারে খাওয়া 60 টাকা। খাবার অবশ্যই ভেজ, এখানে ননভেজ হয় না, কারণ এটা আশ্রম। ডান পাশে আর একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটার রুম ভাড়া হচ্ছে 300 টাকা। এখানেও বেশ থাকার ভালোই ব্যবস্থা, সব রকমই। এখানেও রুম অ্যাটাচ টয়লেট। আর এর মধ্যে এই যে প্রণবানন্দ ITI কলেজও এখানে রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে এখানকার ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর। আর বর্তমান যুগে থাকার ক্ষেত্রে খুব কম ভাড়ায়, কম খরচে কিন্তু এখানে আপনারা এসে থাকতে পারেন। আর এর জন্য অফিসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে চেক ইন হয় দুপুর 12টা, আর চেক আউট হয় সকাল 11টা। এই ছাত্রাবাসেই এখানকার আবাসিক ছাত্ররা থেকে পড়াশোনা করে। এই ছাত্রাবাসের পাশেই রয়েছে অফিস, যেখানে আপনারা সমস্ত কিছু জানাশোনা করতে পারেন। আর তারপরেই আমরা বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে এখানকার স্বামীজিকে একবার দেখা করে প্রণাম করে এলাম। উনি প্রসাদ খেয়ে আসার জন্য বারবার বলছিলেন, কিন্তু আমাদের একটু কাজ থাকার কারণে হয়নি, সেজন্য আমরা খুবই দুঃখিত। এরপরেই আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, এবার তো গাছে বেশি আম হয়নি, কিন্তু এই আশ্রমের যে আম গাছগুলো ছিল সেই গাছগুলোতে কিন্তু গাছ ভর্তি ভর্তি আম ধরেছিল। আমার গুঞ্জা ঘুমিয়ে গেছিল বলে আপনাদের অনেক কিছু আজকে আর দেখানো হলো না। পরে যখন আসবো তখন চেষ্টা করব আর একটু ডিটেলসে আপনাদের দেখানো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা তবে এখানেই শেষ করছি।